ঘন্টা দেড়েক ভোট হয়ে গেছে, সকাল 7টায় শুরু হয়েছে। বিক্ষিপ্ত অশান্তির খবর দুটো জেলা থেকে আসছে। আবার লম্বা লাইনে শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন, এই ছবিও ধরা পড়েছে। বিধাননগরের একটি বুথে ঘুরে বেরিয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। দেখা যাক সোমা কি দেখলো। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরের একটি বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখতে পাচ্ছেন। একেবারে ওই যেখান থেকে ভোট গ্রহণ কেন্দ্র সেখান থেকে শুরু করে একেবারে রাস্তার বাগুইহাটি রাস্তার একেবারে মেন রোডে চলে গেছে লম্বা লাইন। একেবারে সকাল ভোট শুরু হওয়ার আগে থেকে 6:45 থেকে মানুষ এখানে এসে ভিড় করেছেন। ভোটাররা তারা ভোট দিতে এসেছেন। কথা বলে নেব এখানে যারা এসেছেন, যারা ভোটার তাদের সাথে। হ্যাঁ, সকাল সকাল চলে এসেছেন, এত লম্বা লাইন এখানে। এরপরে রোদ বাড়বে বলে আমরা বয়স্ক মানুষ সকাল সকাল দেওয়াই ভালো, দেওয়াই ভালো। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? সকাল আমরা এইখান থেকে এসেছি। এই রোদ হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। রোদ বাড়বে, তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, আপনি? ওই একই, রোদ উঠে যাবে তার জন্যই এসেছি সকাল সকাল। হ্যাঁ দাদা, আপনি এত সকাল সকাল লম্বা লাইন দেখছি এখানে? ওই গরমের জন্য রোদ উঠে যাবে, তাড়াতাড়ি দিয়ে বাড়িতে চলে যাবো ওই জন্য। হ্যাঁ দাদা, আপনি কি সকাল সকাল এই রোদকে এড়াতে কিছুটা নাকি এরপর অফিস আছে? না, এরপর অফিস আছে এই জন্য। কি দেখছেন এখানে তো লম্বা লাইন, একদম এরকমই কি হয়? হ্যাঁ, এখানে অনেকগুলো বুথ আছে তো ওই জন্য লাইনটা হয় ভালো। সকাল সকাল ওই জন্য তাড়াতাড়ি সবাই দিয়ে চলে যাবে। সকাল সকাল ভোট একেবারে কেন এত সকালে? দিদি, এত রোদ উঠবে এরপরে গরম পড়ে যাবে, এই জন্য সবাই সকাল সকালই এসেছি ভোটটা দেওয়ার জন্য। ভোটাররা কিন্তু বলছেন যে এর পরে রোদ উঠবে, গরমের একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হবে, তাই সকাল সকালই তারা কিন্তু একেবারে ভোট দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছে। রাজারহাট গোপালপুরের পর এবার আপনাদের একটু বিধাননগরের ছবিটা দেখাই। সেখানে নিরাপত্তার কঠোর বন্দোবস্ত রাখা হয়েছে। পুর নির্বাচনে সল্টলেক যে সমস্ত ঘটনার সাক্ষী হয়েছে বোধহয় তার থেকেই খানিকটা বেশি সতর্ক হয়েছে কমিশন। আমাদের প্রতিনিধি সোমা দাস ঘুরে দেখেছে সল্টলেকের নিরাপত্তার ব্যবস্থা। নির্বাচনে যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন সহ আধা সামরিক বাহিনী। আমরা সকাল থেকে দেখছি যে বিধাননগরের বিভিন্ন জায়গাতেই কিন্তু চলছে চেকিং। অটো থেকে শুরু করে বাস এবং প্রাইভেট গাড়িও কিন্তু বাদ পড়ছে না। যারা গাড়িতে যাত্রী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের সঙ্গে যে সামগ্রী রয়েছে সেগুলোকেও চেক করা হচ্ছে। তারা কোথায় যাচ্ছে, তারা কোথাকার বাসিন্দা, সব কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছে। এভাবে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, বিধাননগরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কিন্তু এভাবেই চলছে চেকিং। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপ্পা দাসের সঙ্গে সোমা দাস, কলকাতা। সল্টলেকের নিরাপত্তা কি খানিকটা বেশি? বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সল্টলেকেই রয়েছে। বিধাননগরের নিরাপত্তা কি অন্যান্য কেন্দ্রের তুলনায় অনেক বেশি? কি দেখতে পাচ্ছ তুমি? অনেকটাই বেশি। তার কারণ যেটা বিধাননগর কমিশনের সূত্রে জানতে পারছি যে গতকাল যখন শেষ ব্রিফিং হয়েছিল, বিধাননগর কমিশনারের শীর্ষ কর্তারা যখন শেষ ব্রিফ করেছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং থানার ফোর্সকে, তখনই কিন্তু তাদেরকে নির্দিষ্ট হয়ে বলে দেওয়া হয়েছিল যে গতবারের মতন এবার যেন কোনো রকম ভাবে বহিরাগতরা না ঢুকতে পারে এবং বহিরাগতদের ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স পলিসি নিতে হবে। এবং সেক্ষেত্রে কোনো বহিরাগত সে যতটাই হেভিওয়েট হোক না কেন, সে যদি জনপ্রতিনিধি হোক না কেন, দলমত নির্বিশেষে পুলিশকে সেখানে ব্যবস্থা নিতে হবে। স্পষ্ট বিধাননগর কমিশনারের শীর্ষ কর্তাদের নির্দেশ যে প্রথমে তারা ভালোভাবে বোঝাবেন সেই বহিরাগতদেরকে, প্রথমবার তারা ভালোভাবে বোঝাবেন, কিন্তু দ্বিতীয়বার কোনো রকম তাদেরকে রিয়াক্ট করা না। সে যেই হোক না কেন, সে যত বড়ই নেতা হোক না কেন, সে যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন, তাকে কিন্তু সেখান থেকে সবক শেখাতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ এসেছে। বিক্রম, অনেক ধন্যবাদ। কমিশন অত্যন্ত সতর্ক বিধাননগর পুর নির্বাচনে যা দেখেছে যাতে সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, বহিরাগতদের দাপাদাপি আটকাতে মূলত এত কঠোর বন্দোবস্ত। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা সেরে নি, তারপর আসবো তাদের সঙ্গে আলোচনায়। বাদিক থেকে শুরু করি। সোমনাথ সিনহা রয় তৃণমূল সমর্থক, বৈশাখী বন্দ্যোপাধ্যায় অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন, রাজু ব্যানার্জি রয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক, এছাড়াও কংগ্রেস নেতা কনক দেবনাথ আমার সঙ্গে রয়েছেন। আমি বৈশাখীকে দিয়ে শুরু করব। আজকে দুটো জেলায় ভোট, দুটো জেলার 49টার মধ্যে সাকুল্যে প্রায় 44টা 2011-তে তৃণমূলের, এবং এই 44টাতেই এগিয়ে লোকসভার হিসেব অনুযায়ী। আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে কি মনে হয় সত্যি ততটা কনফিডেন্টলি তৃণমূল শুরু করতে পারছে নাকি চাপ রয়েছে? থেকে তো ভোটটা সেই এরিয়াটায় ঢুকে গেল যেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্তির জায়গা। কাজে এখানে কনফিডেন্সের সঙ্গে ভোট হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেটা হচ্ছে ওভার কনফিডেন্সটা কি এফেক্ট আনবে, কারণ এইটা আবার সেই এরিয়া যেখানে ক্রিমিনালিটি, যেখানে রিগিং,
যেখানে ওভার এনথুজিয়াজম মানুষের উপর একটা নেগেটিভ এফেক্ট রাখছে, সেই শহরাঞ্চল। সমস্ত, হ্যাঁ সেই অনেক বেশি সমস্ত। শহরাঞ্চল। এবং এখানে কিন্তু ডেভেলপমেন্ট ইস্যুস কেন্দ্র করেই তৃণমূল একটা বিরাট মাইলেজ পাবে, কিন্তু ওই যে একটা প্যানিক বাটন আছে যে জোট হয়েছে, অতএব কতটা মার্জিনে আমরা জিতবো, এই 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 জায়গাটা কিন্তু কি ধরনের টেনশন এরিয়া তৈরি করে, সেটা আজকের একটা খুব লক্ষণীয় জায়গা বলে মনে হয় আমার। সোমনাথ দা, কামারহাটি নারদকাণ্ডে যাদের ছবি দেখা গেছে তাদের মধ্যে একজনের আজকে অ্যাসিড টেস্ট। তিনি একে জেলবন্দি ভোটারদের কাছে গিয়ে দাঁড়াতে পারেননি, উল্টে এরকম মারাত্মক ছবি সংবাদ মাধ্যমে দেখেছেন। কি মনে হয় কামারহাটি নিয়ে? দেখুন, কামারহাটিতে আপনারাও জানেন যে মদন মিত্রকে একটা অন্যায়ভাবে জেলের ভিতরে বন্ধ করে রাখা হয়েছে। হয় তাকে দোষী সাব্যস্ত করো অথবা দোষী সাব্যস্ত করো না, এভাবে বিচারাধীন ইয়ে আছে কেউ। সেক্ষেত্রে সাধারণ মানুষের হয়ে কামারহাটিতে আপনি যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন। কামারহাটির মানুষরা কিন্তু মদন মিত্র যে কাজ, যতদিন বিধায়ক হিসেবে ছিলেন উনি যে কাজ করেছেন সেই কাজের ভিত্তিতে কিন্তু মানুষ ভোট দেবে। তার কারণ একটা বিচারাধীন ব্যাপারে সেখানে না সাধারণ মানুষ কোনো সিদ্ধান্ত নিতে পারবে, না আমরা স্টুডিওতে বসে সিদ্ধান্ত নিতে পারবো মদন মিত্র চোর কি চোর না। আমাকে বলতে দিন, মদন মিত্র মদন মিত্র সুতরাং এই যে ব্যাপারটা আমরা কেউ সিদ্ধান্ত নিতে পারবো না কোর্টের ইয়েতে, সেই ব্যাপারে না বলে বরং মদন মিত্র গত 5 বছরে কামারহাটি মানুষের জন্য কি করেছে সাধারণ মানুষ কিন্তু সেটা দেখে। সাধারণ মানুষ তৃণমূল সমর্থক তো বটেই, কিন্তু মানুষ হিসেবে একজন, আপনিও তো ভোটার হিসেবে আপনার কি মনে হয় যে একজনকে দেখলেন একটা নেগেটিভ ইমেজ বারবার সংবাদ মাধ্যমে সেটা ফ্ল্যাশ করা হলো? নেগেটিভ ইমেজটা সংবাদ মাধ্যম প্রচার করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু ওনার পজিটিভ ইমেজ আছে। দেখুন, সংবাদ মাধ্যম প্রচার করছে কারণ কিছু একটা ঘটনা খবর করছে, সংবাদ মাধ্যম ডেফিনেটলি সংবাদ মাধ্যম তার খবর করছে মাত্র, কিন্তু তার সত্য নিয়ে সংবাদ মাধ্যম কিন্তু এখনো পর্যন্ত কোনো নিজ জায়গায় আসতে পারেনি। কিন্তু এখানে প্রিয় আমার কথা, কিন্তু ওখানকার যে মানুষরা আছে তারা কিন্তু প্রতিটা সময় মদন মিত্র কি করেছেন তাদের জন্য সেই অনুভূতি তাদের জীবন দিয়ে তারা উপলব্ধি করেছে। সেটা অনেক বড়। ডেফিনেটলি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি, কারোর কথা শুনে কিংবা যেটা সম্পূর্ণ বিচারাধীন তার উপরে বিশ্বাস করব না, আমি আমার জীবন দিয়ে যেটাকে উপলব্ধি করেছি সেটার উপরে বিশ্বাস করব। এখানে আর একটা জিনিস আমার খুব মনে হয়, করাপশনের ইস্যুটা না মানুষের ওই প্রাত্যহিক যে দৈনন্দিন চাহিদা তার থেকে অনেক সুপারফিশিয়াল লেভেলে এক্সিস্ট করে আমাদের আজকের দিনে। কাজেই আমরা যারা এই করাপশন নিয়ে ভাবিত, সেটা হচ্ছে শহরে শিক্ষিত একটা সম্প্রদায় যারা এই করাপশনের ইস্যুটার একটা এথিক্যাল, একটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে ভালোবাসি। কিন্তু আমি নিজে কামারহাটি ওই মিউনিসিপ্যাল এরিয়াতে বেশ কয়েকবার বিভিন্ন কাজে গেছি, একদম সাধারণ ড্রাইভার শ্রেণী থেকে শুরু করে যারা ধরো ওখানে ব্যবসা করে খাচ্ছে, তারা প্রত্যেকে বলেছে মদন মিত্র জেলে থেকেও আমাদের জন্য কাজ করতে পারে। সেই রকম একটা মেকানিজম আমি কি পাচ্ছি সেটা অনেক বড় ফ্যাক্টর। একেবারে কে কি করলো নিল সেটাতে মানুষ কান দিচ্ছে না। এটা জোটের জন্য কতটা ক্ষতিকারক, কারণ আপনারা একদম এটাই প্রচারে এনেছিলেন যে এখানে যারা শাসক দলের প্রার্থী তিনি জেলে একটা অভিযোগে এবং উল্টে আরো একটা অভিযোগ তার গায়ে লেগেছে। আমি আসবো কনকদা, আপনার উত্তরে নেব একটা ছোট বিরতি, তার আগে সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি।